প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হল বুশ বেয়ারিং, বল বেয়ারিং, রোলার বেয়ারিং ও নিডেল বেয়ারিং এবং বেয়ারিংয়ের প্রয়োজনীয়তা এবং তার রক্ষণাবেক্ষণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আজকের পাঠ পরিচিতি হল এসএসসি ভোকেশনাল 10ম শ্রেণীর জেনারেল মেকানিক্স 1 থেকে সপ্তদশ অধ্যায় বেয়ারিং। আজকের শিখন ফল হল আলোচনা শেষে শিক্ষার্থীরা জানতে পারবে বুশ বেয়ারিং এর গঠন সম্পর্কে জানতে পারবে, বল বেয়ারিং এর কাজ সম্পর্কে বুঝতে পারবে, রোলার ও নিডেল বেয়ারিং সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে এবং বেয়ারিং এর প্রয়োজনীয়তা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকে আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি। এটা একটা বুশের ছবি, বুশ বেয়ারিং এর একটা ধাপ। এটা আজকে এ পর্যায়ে আমরা আলোচনা করব বুশ বেয়ারিং। বুশ বেয়ারিংটা হলো ফসফরাস, ব্রোঞ্জ, গান মেটাল প্রভৃতি মিশ্র ধাতু দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়ে থাকে। এটা একটা অখণ্ড বস্তু, ভিতরে একটা ছিদ্র বিশিষ্ট থাকে, যে ছিদ্রের মধ্যে শ্যাফট সহজভাবে ঢুকতে পারে এবং এর ভিতরে একটা রানিং ফিট সম্পূর্ণভাবে শ্যাফটটি অবস্থান করবে। এর যে অংশের মধ্যে বেয়ারিংটি বসানো হবে এটি ড্রাইভিং নিয়মে আবদ্ধ করা থাকে। বুশ বেয়ারিংটিকে শ্যাফটের প্রান্তের দিক থেকে প্রবেশ করানোর ক্ষেত্রে উপযোগী হয়। অর্থাৎ আমরা যে বেয়ারিংটা নিয়ে আমরা আলোচনা করছি এটাই কিন্তু বুশ বেয়ারিং। অর্থাৎ এই বুশ বেয়ারিংটা একটা নিরেট একটা গোলাকার বস্তু। এটা সাধারণত বিভিন্ন ধরনের নরম ধাতু দ্বারা তৈরি করা হয়ে থাকে। এটা বিশিষ্ট বৈশিষ্ট্য হলো যখন শ্যাফটের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু এর ভিতরে যখন একটা রানিং ফিট অবস্থা সম্পন্ন থাকবে, অর্থাৎ এর ভিতরে শ্যাফটটা ঘোরার সময় যেন মোটামুটিভাবে গা ঘিসে ঘুরতে পারে। তাহলে কি হবে, যে বস্তুটা এখানে থাকবে যেন বস্তুটার কোনো ক্ষতি না হয়ে এই বুশের উপরে একটা প্রেসার পড়বে। এক্ষেত্রে আমরা একটা বিষয় চলে যাই। এই পর্যায়ে আমরা আলোচনা করব বল বেয়ারিং সম্পর্কে। বল বেয়ারিং হলো এই প্রকার বেয়ারিং যে বেয়ারিং এর যে রিং থাকে এই রিং দুটি একটা নির্দিষ্ট নালীর ভিতরে অবস্থান করবে। যে বলগুলো থাকে সে বলগুলো একটা নির্দিষ্ট নালীর ভিতরে অবস্থান করবে। এখানে কিন্তু দুটো রেস থাকে, একটাকে বলা হবে আউটার রেস আর একটা বলা হবে ইনার রেস। অর্থাৎ আমরা যে বল বেয়ারিংটা দেখছি এর যে এই যে উপরের অংশটা এটা হলো আউটার রেস, আর ভিতরে এই যে অংশটা আমরা দেখছি এটাকে বলা হবে ইনার রেস। এই আউটার রেস এবং ইনার রেসের ভিতরে কিন্তু এই বলগুলো অবস্থান করে এবং বলের যে কন্ট্যাক্টটা, যে এখানে বলের কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু টোটাল লোডটা ট্রান্সফার করা হয়। এখানে যে দৃঢ় অংশ আমরা দেখতেছি যে এই শ্যাফটের সাথে ইনার রেসের সাথে এই শ্যাফট এবং শ্যাফটের সাথে বেয়ারিং এর ইনার যে রেস, এই ইনার রেসের সঙ্গে শক্তভাবে আবদ্ধ করা থাকে, যাতে করে এর যে বলের যে কন্ট্যাক্ট লোড এটা এই ইনার রেসের মাধ্যমে এটা সঞ্চালন হয়ে থাকে। এটা হলো আমাদের বল বেয়ারিং। এ পর্যায়ে আমরা আলোচনা করব রোলার বেয়ারিং সম্পর্কে। অর্থাৎ রোলার বেয়ারিংটা যে বলগুলো থাকবে সেটা হলো আমাদের একটু লম্বাটে, আয়তকার এবং লম্বাটে বিশিষ্ট। এখানে যে বলগুলো আমরা দেখতে পাচ্ছি এইটা হলো রোলারের মতো। সেই ক্ষেত্রে এখানে আমরা রোলার বেয়ারিং আমাদের এইভাবেই ব্যবহার করা হয়ে থাকে যে দুইটি রেসের অন্তর্বর্তী অংশে রোলারগুলো পৃথককারী খাঁচা এর মধ্যে সংযোগ রক্ষা করে। অর্থাৎ এখানে যে আউটার রেস এবং ইনার রেস আছে
এবং এর ভিতরে কিন্তু একটা খাঁচা আছে। প্রত্যেকটা খাঁচার যে বলগুলো আছে, বলগুলো একটার সাথে আর একটা কিন্তু পৃথক পৃথক ভাবে অবস্থান করে। রোলার বেয়ারিংয়ে কোনো ঘর্ষণ যেন না হয়, এই জন্য রোলার রেজিস্ট্যান্সগুলো থাকে। যখন এই রোলার বেয়ারিংটা ঘুরতে থাকে তখন কিন্তু এই রোলার বেয়ারিং একটা রোলার সাথে আর একটা রোলার কোনো রকম কোনো ঘর্ষণ হয় না এবং রোলিং রেজিস্ট্যান্স থাকে এর সাথে। সাধারণতভাবে দেখা যায় যে বল বেয়ারিংয়ের চেয়ে রোলার বেয়ারিংয়ে বেশি ভার বহনে সমর্থ হয়, যেহেতু বল বেয়ারিংয়ে ক্ষুদ্র একটা স্থান দখল করে থাকে আর রোলার বেয়ারিং একটা বেশি স্থান দখল করে থাকে। এ পর্যায়ে আমরা আলোচনা করব নিডেল বেয়ারিং সম্পর্কে। নিডেল বেয়ারিংটা হলো, এই বেয়ারিংটা সংখ্যায় বেশি থাকে কিন্তু এর মধ্যে যে বলগুলো থাকে এই বলগুলো হলো খুব সূক্ষ্ম এবং ছোট ছোট গুলো এবং তার ডায়ামিটারও কম থাকে। এই জন্য কিন্তু এখানে সংখ্যা এরা অনেক বেশি থাকে। সাধারণত যখন কোনো শ্যাফট লম্বভাবে অবস্থান করে ঘুরতে থাকে তখন ওই শ্যাফটের নিম্ন দিকে এই নিডেল বেয়ারিংটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা এবার আমরা আলোচনা করব বেয়ারিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে। বেয়ারিংয়ের প্রয়োজনীয়তা একটা অপরিহার্য, কারণ এটা ঘর্ষণজনিত বাধাকে কমাতে উপযোগী। যখন কোনো ঘর্ষণ হয় তখন বাধা কমিয়ে দেয়। এটা শ্যাফটের একই অবস্থায় নিয়ন্ত্রণ করে এবং ঘুরতে সাহায্য করে। শ্যাফটটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে এটা সাহায্য করে। এটা মেশিনের হাউজিং অংশে সহজেই আবদ্ধ করা থাকে। এটা শ্যাফটকে ধারণ করে এবং এটা যে কোনো প্রকার ভার ও ঘর্ষণের ক্ষেত্রে উপযোগী হয়। এটা গেল বেয়ারিংয়ের প্রয়োজনীয়তা। এ পর্যায়ে আমরা আলোচনা করব বেয়ারিংয়ে ব্যবহৃত লুব্রিকেন্ট সমূহ। অর্থাৎ বেয়ারিংটা যখন ঘুরতে থাকে চলতে থাকে তখন অবশ্যই এর মধ্যে শ্যাফটের সঙ্গে যে ফ্রিকশন হয় এই ফ্রিকশনে তাপ উৎপন্ন করা হয় বা তাপ উৎপন্ন হয়। এই তাপটাকে প্রশমন করার জন্য বেয়ারিংয়ে কিছু কিছু লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। সেগুলো সাধারণত তেল, গ্রিস, এয়ার বা গ্যাস এইগুলো। এবার আমরা আলোচনা করব বেয়ারিংয়ের যত্ন ও রক্ষণাবেক্ষণ বিষয়। যত্ন এবং রক্ষণাবেক্ষণ বিষয় হলো, কাজ শেষে এটাতে প্রয়োজন মতো তেল জাতীয় পদার্থ দিয়ে রাখতে হয় যাতে বেয়ারিংয়ে কোনো মরিচা না পড়ে। বেয়ারিংয়ের উপরে বেশি চাপ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হাউজিংয়ে বেয়ারিং ক্যাপ শক্তভাবে ফিট থাকতে হবে। বেয়ারিং কখনো লুজভাবে ফিট করা যাবে না। যে সকল মেশিনে বিভিন্ন প্রকার বেয়ারিং ফিট করা থাকে, মেশিন চালনা করার পূর্বেই ওই বেয়ারিংগুলোকে গ্রিস, তেল, মোবিল দিয়ে ভালো করে মসৃণ করে কাজ করতে হবে। মেশিনে কাজ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে ঘর্ষণে বেয়ারিংগুলোর তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি না হয়। যদি তাপমাত্রা এর চেয়ে বেশি হয় তখনই সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে দিতে হবে। বেয়ারিংয়ের ক্লিয়ারেন্স চেক করে দেখতে হবে। মাঝে মধ্যে বেয়ারিং এর ক্লিয়ারেন্স যদি বেশি হয় তাহলে সেই বেয়ারিং অকেজ বলে বিবেচিত হবে। লো বয়েলের প্রকৃতি ভিসকোসিটি থাকতে হবে, অর্থাৎ আমি যে লুব্রিকেন্টটা ব্যবহার করব তার জন্য সমস্ত এগিয়ে যায়, এই জন্য তার ভিসকোসিটি থাকতে হবে এবং পরিষ্কার এবং পরিমাণ মতো থাকতে হবে। এবার বাসার কাজের জন্য আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো বাসায় করে রাখবে। যেমন টেপার রোলার বেয়ারিং সম্পর্কে যা জানো লিখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। জার্নাল বেয়ারিং সম্পর্কে লিখো। নিডেল বেয়ারিং ও রোলার বেয়ারিং এর মধ্যে পার্থক্য দেখাও। এই বন্ধের মধ্যে এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে খাতায় লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর নয়, তোমাদের জন্য সকলের শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।